নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণ তাদের বিষয়। দুদকের মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। বঙ্গোপসাগর থেকে 6টি মাছ ধরা ট্রলার সহ 56 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এবং রাজধানীর ভাসানটেক এলাকায় বিআরপি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দুর্নীতি দমন কমিশনের এক মামলায় 7 বছরের দণ্ড থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করেন বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। এর আগে 10 ডিসেম্বর এই মামলায় মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয়। পরে মামুন আপিল করেন। গত মঙ্গলবার এই আপিলের ওপর শুনানি শেষ হয়। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। এরপর 2010 সালের 6 জুলাই তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 2011 সালের 8 অগস্ট এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনদের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। গ্রেপ্তার এম এ মালেক ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত এবং নিহতদের স্বজনেরা একাধিক মামলা দায়ের করেছেন। এমন 4টি মামলার আসামি এম এ মালেক। মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাসানটেক এলাকায় বিআরপির বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। বেলা 11টা 5 মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদও আসেনি। বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের 6টি মাছ ধরা ট্রলার সহ বাংলাদেশের 56 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এসব জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান। তিনি বলেন, 6টি ট্রলার সহ 56 জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে তিনি কথাও বলেছেন। তাদের ফেরত আনার কাজ চলছে। ট্রলার মালিক সমিতির মতে যে 6টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের 2টি, বশির আহমেদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন এবং আব্দুর রহিমের একটি ট্রলার রয়েছে। শাহপুরের দ্বীপ দক্ষিণপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানিয়েছেন, দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন একটি সহ 6টি ট্রলার আটক করে আরাকান আর্মি। 6টি ট্রলারে মোট 56 জন মাঝি মাল্লা ছিল।
গুলশানে আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করতে কোনো দল বা ব্যক্তির বাধা বা প্রভাব নেই বলে জানালেন উপপুলিশ কমিশনার তারেক রহমান। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে মাঠে ইতিবাচকভাবে পুলিশ সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় আসন্ন ঈদ উল ফিতরের নিরাপত্তা নিয়ে কথা বলেন এশিয়ান টেলিভিশনের সাথে। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডলে নাম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর কিছুটা মনোবল ভেঙে গেলেও সেটি এরই মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। রাজধানীর গুলশান বিভাগের দৃশ্যপটে ধরা পড়েছে ঘুরে দাঁড়ানোর চিত্র। জনগণের আস্থা ফেরাতে পুলিশ শতভাগ পেশাদারের ভূমিকা পালন করছে। আমাদের কোনো রকমের কোনো চাপ ওই রকম নাই। চাপ বলতে যেটা আছে সেটা হলো আমাদেরকে পজিটিভলি কাজ করতে হবে, সবাইকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, এই চাপ আছে সিনিয়রদের পক্ষ থেকে। এছাড়া পলিটিক্যাল বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের যে নেগেটিভ প্রেশার এইগুলো আমাদের কাছে কিছু নাই। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে গুলশান বিভাগ এখন পর্যন্ত সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করেছে। 5 আগস্টের পরে তো বাংলাদেশ পুলিশের আপনি জানেন যে ব্যাপক পরিবর্তন আসছে বিভিন্ন পদবিতে। তো আমরা অফিসার ফোর্স যারাই আছি সবাই বলা যায় যে অধিকাংশই নতুন। আমরা নব উদ্যমেই কাজ করছি। আমাদের এই কাজের ক্ষেত্রে আমাদের সিনিয়র স্যার, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একদম হোম অ্যাডভাইজার স্যার বা আইজিপি স্যার, কমিশনার স্যার, সবার পক্ষ থেকেই আমাদেরকে ব্যাপকভাবে মোটিভেশন দেওয়া হচ্ছে, পজিটিভলি আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম সঠিকভাবে পালন করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে ছোট বড় মার্কেটগুলিতে নিরাপত্তার জন্য রমজানের আগেই কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের ঈদকে সামনে রেখে আমরা রমজানের শুরু থেকেই প্রত্যেকটা মার্কেটে, যেগুলো বড় মার্কেট সেখানে বেশি সংখ্যক, এছাড়া ছোট মার্কেটগুলোতেও আমরা অল্প সংখ্যক করে আমাদের ডেপ্লয়মেন্ট রেখেছি। মার্কেট অথরিটির সাথে আমি ডিসি হিসাবে গুলশান ডিভিশনের পক্ষ থেকেও তাদের সাথে বসছি। আমাদের থানার অফিসার ইনচার্জরাও আলাদা করে প্রত্যেকটা মার্কেট যে সমিতি আছে সেই সমিতির প্রতিনিধিদের সাথে বসছে। তাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কোনো ধরনের প্রবলেম হলে যেন আমাদের সহযোগিতা নেয়। তাদের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার থাকে। ঈদের আগে গুলশান বিভাগে আইন শৃঙ্খলার অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। সব কিছু মিলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা এই ঈদ পর্যন্ত আমাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা সঠিকভাবে আমরা চালু রাখতে পারবো বা অব্যাহত থাকবে। তবে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন তারেক মাহমুদ। আমরা গুলশান ক্রাইম ডিভিশন পাশাপাশি এই যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জন্য একটা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন আলাদা আছে। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানবো রমজানের বাজার পরিস্থিতির খবর। আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, গাজীপুরে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? রমজানের বাজার কেমন জমে উঠেছে দর্শকদের জানাবেন। আপনি জানেন আজকে পঞ্চম রমজান চলছে, অর্থাৎ মাহে রমজান আসলেই বাজারের প্রতি কিন্তু মানুষের এক ধরনের আপনার টান থাকে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে ওঠে সাধারণ মানুষের। তো সেই দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে মুদি দোকানগুলোতে মূলত মানুষের এক ধরনের চাপ থাকে। তবে এখন যেহেতু আপনার একটু দুপুর বেলা, এখন একটু চাপ কম আছে। তবে সবচেয়ে বড় বিষয়টি যে আমরা কিছুক্ষণ আগেও কিছু ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, সেটা যে আপনার সয়াবিন তেল নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের যে সংখ্যার কথাটি সেটি জানিয়েছেন। আমরা কিন্তু প্রায় 10 থেকে 15টি দোকান ঘুরেছি। তো সেটি কিন্তু 16 নাম্বার দোকানে এসে কিন্তু আমরা কিছু সয়াবিন তেল পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলের যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাত্র একটি কোম্পানির সয়াবিন তেল রয়েছে, সেটি আপনার তীর কোম্পানির, অর্থাৎ এই কোম্পানিটি 360 টাকা দিয়ে 2 লিটার তেল দিচ্ছে। কিন্তু আপনার এখানে যে দোকানে আছে তাকে তাদের মূল্য চাইতেও বেশি কিন্তু রাখছেন, এরকমটি কিন্তু আপনারা জানাচ্ছেন আপনার যে ভোক্তারা, তারা কিন্তু বলছেন। অর্থাৎ এবং অন্যান্য দোকানগুলোতে কিন্তু আমরা একেবারেই বাজারজাত কোনো বোতলজাত কোনো সয়াবিন পাইনি। আমরা পেয়েছি পাম অয়েল, সেটি 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। অর্থাৎ আপনার যে ডালগুলো কিন্তু আপনার যেটি চিকন সেটি 140 টাকা এবং মোটাটি 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কি আপনার সুলা যে আছে সেটি আপনার
110 টাকা, এবং কোনো কোনো জায়গায় কিন্তু 100 টাকাও আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে। অন্তত হচ্ছে রমজানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বলা যায় মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে যদি বলি যে অন্তত হচ্ছে ইফতারের যে আপনার যে অন্যতম যে আপনার আইটেম থাকে সেটি হচ্ছে যে আপনার তরমুজ বা অন্যান্য যে ফলগুলো রয়েছে, সেই ফলের দামগুলো কিন্তু অনেকটা বেশি রয়েছে। অর্থাৎ তরমুজের কিন্তু আমরা দেখছি যে এবার কেজি হিসাবে খুব একটা বিক্রি হচ্ছে না, বাট কিন্তু হচ্ছে পিস হিসাবে কিন্তু তরমুজগুলো বিক্রি হচ্ছে। তো হচ্ছে আপনার বড় যে তরমুজগুলো রয়েছে সেই তরমুজগুলো কিন্তু হচ্ছে আপনার 300 থেকে 400 টাকা কেজি করে কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে। আমরা হচ্ছে যে অথচ হচ্ছে আপনার অন্যান্য যে ফল রয়েছে, যে আপনার রয়েছে যে আনারস রয়েছে, সেগুলোর কিন্তু হচ্ছে দাম কিন্তু অনেকটাই বেশি কিন্তু হচ্ছে আপনার জানিয়েছে। তো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তরমুজ হচ্ছে আপনার আবার অনেক জায়গায় কিন্তু হচ্ছে আপনার কেজি হিসাবে কিন্তু তরমুজ গুলো বিক্রি হচ্ছে। আপনি কেজি হিসাবে তরমুজ বিক্রি করছেন কেন? না না, কেজি না, আমরা পিস দিচ্ছি। আপনি এই যে মেশিন রেখে দিয়েছেন, মেশিন একজন একটা নিয়ে নেবো, তার কেমনে দেবো? শুধু একটা মাল নিবো, কেমনে দেবো? একজন করছে আমার কেজি কিন্তু দাও। সরকার নির্দেশনা আছে তো কেজিটা বিক্রি করা যাবে না। যেমন চাচ্ছে ওইভাবে দিচ্ছি। কাস্টমার যদি চাইলে পিস দেবো, তাকে পিস দেবো। কিন্তু বাধ্যতামূলক ভাবে আপনারা দিচ্ছেন না তো। না, আমাদের কমল না, আমরা এই যে অথচ হচ্ছে ইফতারের যে অন্যতম যে আপনার item হচ্ছে আপনার তরমুজ, আনারস, তারপর অন্যান্য যে ফল অথচ হচ্ছে আপেল, আঙুর, কমলা, এগুলো তরমুজ গুলো কিন্তু হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে বাধ্য করেও কিন্তু হচ্ছে কেজি হিসেবে বিক্রি করছে, আবার অনেক জায়গায় কিন্তু পিস হিসেবে বিক্রি করছে। অথচ রমজানের বাজার কিন্তু হচ্ছে অনেক বাড়ির তুলনায় কিন্তু এবার অনেকটা স্থিতিশীল রয়েছে, কিন্তু দু একটি পণ্যের জায়গা। তবে তেলের বাজারটা স্বাভাবিক হয়ে গেলে কিন্তু মানুষের এক ধরনের স্বস্তি থাকবে বলে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আবির আপনাকে। দর্শক, আমরা গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আরিফ খান আবিরের সঙ্গে। এবার চলে যাব পরবর্তী সংবাদে। ধুলার কারণে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। শীতের কুয়াশার মতো ধুলায় আচ্ছাদিত রাস্তা, চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডুলি পাকিয়ে বাতাসে উঠছে ধুলাবালু। এতে সড়কের দুপাশে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ধুলায় সয়লাব। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। চলছে গাড়ি, উড়ছে ধুলা, এ যেন এক ধুলার রাজ্য। সাভারের আশুলিয়ায় বাইপাইল থেকে আব্দুল্লাপুর সড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এমন ধুলাময় চারপাশ। ঢাকা আশুলিয়া সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। সংকীর্ণ রাস্তা, তীব্র যানজট ও অতিরিক্ত ধুলাবালিতে দুর্ভোগে চালক ও পথচারীরা। অতিরিক্ত ধুলাবালির জন্য আমরা রাস্তায় বের হতে পারি না। বের হলে হাসি, কাশি, ঠান্ডা, সর্দি, চুলকানি লেগেই থাকে। বিশেষ করে বৃদ্ধ মানুষ, শিশুদের অনেক সমস্যা ফেস করতেছে। স্কুল যাওয়ার সময় আর কি অনেক ধুলাবালির কারণে সর্দি, কাশি, জ্বর হয়, আর এই কারণে আমরা সবসময় মাস্ক পরে যাই। ধুলাবালির কারণে আমাদের কাশি হয়, অসুখ বিসুখ ধরে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তায় প্রচন্ড ধুলা, আমরা শুধু আমাদের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। প্রচুর ধুলা ভাই, এদিকে মনে করেন আসতে গেলে সমস্যা, যাইতে সমস্যা, এর কোনো সিস্টেম নাই। দিনের মধ্যে দু একবার পানি মারলে মারে, না মারলে না মারে। এদিকে চিকিৎসকরা বলছেন ধুলাবালুর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। আর পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীন খোঁড়াখুড়ি এবং উন্নয়ন কাজে ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। আমাদের রোড ট্রান্সপোর্ট সিচুয়েশনসটা পরিবেশগত দিক থেকে, জনস্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ঝুঁকিসম্পন্ন একটি এলাকা। আমি মনে করি সরকার এবং সচেতন নাগরিক এবং ওই এলাকার কমিউনিটি পিপলস উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান হতে পারে। এই এলাকায় ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং সেই ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে। এর সমস্যাগুলোর মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, তারপরে চোখ দিয়ে পানি পড়া। এইগুলা নিয়মিত এই রোগীগুলো আমাদের এখানে আসছে এবং অনেক রোগী এমন পরিমাণে শ্বাসকষ্ট নিয়ে আসছে যাদেরকে আমাদেরকে ভর্তিও করা লাগতেছে। মানুষের পক্ষ থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার মাস্ক ব্যবহার করা। যখন তারা ঘর থেকে বের হবে মাস্ক ব্যবহার করবে। কাজ চলমান থাকার সময় সড়কে পানি দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। দুই পায়ে বিকলাঙ্গতা নিয়ে জন্ম নিয়েছে মায়াবতী শিশু মায়া। হাঁটতে পারে না মায়া,
হামাগুড়ি দিয়ে সারা বাড়ির উঠোনময় ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে গেছে সে। ভালো করে তোলার জন্য স্থানীয়ভাবে অনেক জায়গায় চিকিৎসা করেছে দরিদ্র বাবা মা। তবে তাদের আর্থিক দৈন্যতার কারণে এবং পারিবারিক নানা প্রতিকূলতায় তা পুরোপুরি সম্ভব হয়নি। প্রতিবন্ধী হয়েই বেড়ে উঠেছে মায়া। প্রতিভাবান এই শিশুটির পাশে দাঁড়াবে সরকার, এই প্রত্যাশা সবার। চুয়াডাঙ্গা প্রতিনিধি আজাদ হোসেনের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা হক। 2017 সালে চুয়াডাঙ্গার এক দরিদ্র ঘরে জন্ম হয় শিশু মায়ার। জন্ম থেকেই তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ বিকলাঙ্গ। তবে সৃষ্টিকর্তা যেন সেই মায়ার গলায় দিয়েছেন মায়াবী সুর। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে মায়া। অর্থের কারণে এই শিশুটির বন্ধ হয়ে গেছে চিকিৎসা। এখন প্রায় বন্ধের পথে লেখাপড়া। আমি হাঁটতে চলতে পারি না, আমার শরীর ছাড়া আমার স্কুলে ভর্তি নিয়েছে, এজন্য আমার মা প্রতিদিন আমার স্কুলে নিয়ে আসে দিয়ে আসে। আমরা সবাই আগে আসি, পরিবেশ মানে ফ্যামিলি পাড়া ঘরে সবাই আগে আছে, আপনারাও আগে আসেন বা সহযোগিতার হাত বাড়ান। ওকে মানুষের মতন ধর মানুষ করতে চাই, কেননা মানুষ তো চিরজীবন এরকম থাকবে না। ওকে তো দেখার মতন ওকে তো ব্যবস্থা করে দিয়ে যেতে হবে যে ও নিজের দেখাশোনা নিজেই করতে পারবে। এদিকে শিশুটির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন কিংবা হুইল চেয়ার সহ অন্য কোনো তার সহযোগিতা করার প্রয়োজন আছে কিনা সেটি আমরা দেখে আমরা খুব শীঘ্রই আমরা তার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। সকল প্রতিবন্ধকতা জয় করে শিশু মায়া একদিন বিশ্ব জয় করবে, এমন প্রত্যাশা সবার। হৃদয় আমার ধন্য যে হয়। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এবার অ্যাপ ডিভাইসের আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধার আওতায় আসছে হজ যাত্রীরা। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আদর্শনগর এলাকায় জামিয়া তালিমিয়া মাদ্রাসার একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ বিভিন্ন মাদ্রাসার মাওলানা এবং শিক্ষার্থীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহপরান এলাকার 5 গ্রামের লোকজনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটা গ্রামের মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণ সহ বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সাবেক কমিটিকে ভুয়া বলে জনগণের ক্ষোভের মুখে ক্ষমা চাইলেন কণ্ঠশিল্পী এবং বিএনপির নেত্রী রোমানা মোর্শেদ কনকচাপা। বুধবার কাজীপুর উপজেলা সদরের জেলা বিএনপির এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সম্মেলনে থাকা বিএনপির নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে স্লোগান দিতে থাকেন এবং সেখানে তৈরি হয় এক বিক্ষিপ্ত অবস্থা বেগতিক দেখে কণ্ঠশিল্পী কনকচাপার সভায় উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ ও 2 নারীসহ 5 জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে আবুল খায়েরদের সাথে একই এলাকার সাবেক মেম্বার বাবুল ও জুয়েলদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে সাবেক মেম্বার বাবুল, জুয়েল এবং তাদের লোকজন নেতৃত্বে একদল অস্ত্রধারী আবুল খায়ের এবং তার লোকজনের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আবুল খায়ের সহ 5 জন। গাইবান্ধা সদর থানার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার জানান, এ ব্যাপারে তাদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। উপজেলার অর্ণব ব্রিক্স এবং রুশদা ব্রিক্স নামের দুটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে 1 লাখ করে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী ভূমি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান। এ সময় সহযোগিতায় ছিলেন গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শের আলম এবং সুন্দরগঞ্জ থানা পুলিশ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাসুদুর রহমান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। জানাচ্ছেন জাবালুন নূর। But it's also notable to point out the authority to talk to anyone. Israel was consulted on this matter. শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণ তাদের বিষয়। দুদকের মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুন। বঙ্গোপসাগর থেকে 6টি মাছ ধরা ট্রলার সহ 56 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এবং রাজধানীর ভাসানটেক এলাকার বিআরপি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।